৭৪-এর দলিলে ৭১-এর অমীমাংসিত ইস্যুর সমাধান হয়েছে দাবি পাক পররাষ্ট্রমন্ত্রীর। এক চুক্তি ও ৫ সমঝোতা সই ২ মাসের মধ্যে সরাসরি ফ্লাইট। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে শুনানি ঘিরে বিএনপি এনসিপির হট্টগোল। বাগেরহাটের 4 আসন বহাল চেয়ে হরতাল। আজই প্রকাশ হতে পারে নির্বাচনের রোডম্যাপ। ডাকসু নির্বাচনের মিথ্যা প্রচারণা, ইমেজ নষ্টের চেষ্টা, অভিযোগ ছাত্র শিবিরের। কেউই মানছে না আচরণবিধি, দাবি বাম জোটের। এবং মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য চলছে। ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন সহ গুম মামলার জিয়াউল। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন। আমি মেহেরিন অ্যানি। আমি গালিব ইবনে রিয়াজ। ১৯৭৪ সালে ঐতিহাসিক দলিলের মাধ্যমে ১৯৭১-এর অমীমাংসিত ইস্যুর সমাধান করা হয়েছে। এরপর ২০০২ সালে পারভেজ মোশাররফ পুরো জাতির পক্ষে ফের ব্যাপারটি স্পষ্ট করেন। কাজেই ৭১-এর ইস্যু আর অমীমাংসিত নয়, এর ২ বার সমাধান হয়েছে। সকালে হোটেল সোনারগাঁয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। অর্থ বাণিজ্যিক সম্পর্কে এক নতুন উচ্চতায় পৌঁছাতে দুই দেশ কাজ করছে বলেও জানান তিনি। বৈঠকের পর একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। আরও জানাচ্ছেন আজহার লিমন। ১৩ বছর পর বাংলাদেশের মাটিতে উপপ্রধানমন্ত্রীর মতো পাকিস্তানের কোনো শীর্ষ কর্মকর্তার সফর। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুই দেশ আবার পথ চলার কোন নীতি গ্রহণ করে সেদিকেই নজর পুরো দক্ষিণ এশিয়ার। পাক উপপ্রধানমন্ত্রীর এই সফরের মূল আগ্রহ যে বিনিয়োগ, তার ইঙ্গিত মিলল হোটেল ইন্টারকন্টিনেন্টালের এই প্রাতরাশ বৈঠকের ছবিতে। এখানে দেখা যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সফরের মূল ও দ্বিতীয় দিন শুরু করছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সকালের নাস্তা গ্রহণ করতে করতে। ইন্টারকন্টিনেন্টালের এই বৈঠকে দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর ও বিডা চেয়ারম্যানকে। Muhammad sallallahu alaihi wasallam tells us then you should have cleanest heart and move together, and we are a family. পাকিস্তানের এই কর্মকর্তার দ্বিতীয় দিনের দ্বিতীয় কর্মসূচি হোটেল সোনারগাঁওয়ে। এখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়। দ্বিপক্ষীয় বৈঠক শেষে কর্মকর্তাদের মধ্যে ভিসা প্রত্যাহার, সংস্কৃতি ও সংবাদ বিনিময়, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক একটি চুক্তি, 4টি সমঝোতা ও একটি কর্মসূচি বিনিময় হয়। পরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জানান, এই বোঝাপড়াগুলো দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। Wide range of areas: trade, economy, investments, mutual cooperation on security, defense, all sorts of areas under the sun. And we had unanimity of view. We did not have any difference of opinion, which is a very healthy thing. So we also signed today one agreement and 5 MOUs. Total 6 documents have been signed, and I think it's a great beginning. That people holding diplomatic and official passports between Bangladesh and Pakistan would not require any visa. So this agreement has been signed. This would add more frequency of the official. এখানে ১৯৭১-এর ইস্যুকে কেন পাকিস্তান অমীমাংসিত রেখেছে সে ব্যাপারে এই উপপ্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাওয়া হয়। তিনি বলেন, ১৯৭৪ সালেই ঐতিহাসিক দলিলের মাধ্যমে ১৯৭১-এর অমীমাংসিত ইস্যুর সমাধান করা হয়েছে। এরপর ২০০২ সালে পারভেজ মোশাররফ পুরো পাকিস্তান জাতির পক্ষে অত্যন্ত বিনয়ের সঙ্গে ব্যাপারটি স্পষ্ট করেছেন। কাজেই দুবার সমাধান হয় ব্যাপারটি আর অমীমাংসিত নয়। এখন সময় মন পরিষ্কার রেখে এগিয়ে যাবার। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have a bright future in this. So you see, this has been done actually.
and the issue was resolved twice. এ বৈঠক শেষে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান জানান 2 মাসের মধ্যে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু হবে। আজহার লিমন, এখন ঢাকা। এখন দুপুরের শুরুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং করছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম, আবারও যুক্ত হচ্ছে। এর অবস্থানটাই পুনর্ব্যক্ত করেছে। তাহলে কি স্যার তারা আমরা বলতে পারি যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়ে তারা একমত? না, আপনি এটা বলতে পারেন না, কারণ আমরা বলেছি, আমি কি বলেছি, ডোন্ট পুট ইউর ওয়ার্ডস ইন মাই মাউথ। সেটা হলো যে আমি বলেছি যে আমরা নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি। একটি শুধু অগ্রগতি মনে করি আমি ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছে যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না। আমরা দুই পক্ষ এ ব্যাপারেও একমত হয়েছি যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি। উনি দাবি করেছেন যে 71-এর ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। স্যার, 3টা বিষয়ে আমরা তো আমাদের অবস্থান তুলে ধরেছি। দ্বিতীয় বিষয়, কিন্তু 3টি বিষয়ে স্যার তাদের অবস্থানটা কি তুলে ধরেছে সেটা জানতে চাই। তাদের অবস্থান তাদেরকে যেটুকু জিজ্ঞেস করেছেন বলেছেন ওটুকুই, আমি সেটা কিছু বলতে চাই না। বাংলাদেশের অবস্থানটা একটু পরিষ্কার করে বলবেন কাইন্ডলি। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দেয়। জি, আটকে পড়া মানুষগুলির ব্যাপারে আমাদের অভ্যন্তরীণভাবে আমি কিছু কিছু তথ্যের সম্মুখীন হয়েছি। সেটা অবশ্যই এখানে এ নিয়ে আমরা কোনো কথা বলিনি, কিন্তু সেটা হচ্ছে যে আমাদের একটি হাইকোর্টের রায় আছে এটা নিয়ে, কিন্তু এখানে যারা মাইগ্রেশন হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তারা কিন্তু এটা নিয়ে বলছেন যে এটা তার প্রেক্ষিতে দেখতে হবে আমাদের। তো এটা নিয়ে আগামী দিনগুলোতে হয়তো আমরা বসবো, ইন্টারনালি বসে এটা সমস্যাটা সমাধান করতে হবে, কিন্তু পাকিস্তানের সাথে এটা বিষয়টা এখনো ওই পর্যায়ে। আমি এই ধরনের স্পেসিফিকে আপনার না যাওয়া উচিত এখন, যেহেতু আমি তো বলেছি যে আমরা আমাদের অবস্থানটাকে না দেখুন, এটা আমার উপরই ছেড়ে দিন। আমি এটুকু বিশ্বাস করেন যে আমি বাংলাদেশের অবস্থান খুব শক্তভাবে ব্যক্ত করেছি। ধন্যবাদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা বলছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যুক্ত ছিলাম। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই সাক্ষ্যগ্রহণ হয়। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 16 জন। এর মধ্যে গত বুধবার সাক্ষ্য দেন 2 চিকিৎসক ও 1 নার্স সহ 4 জন। এ সময় চিকিৎসকরা বর্ণনা করেন জুলাই আগস্টে হাসপাতালের চিত্র, জানান চিকিৎসা দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন তারা। এ সময় তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ পুলিশের বিচার দাবি করেন তারা। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এছাড়া গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এবং আরেক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের প্রথম দিনের শুনানি চলছে। সেখানে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের শুনানি ঘিরে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে হট্টগোল হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন মিয়া আমিরুল। আমিরুল, কি নিয়ে এবং কাদের মধ্যে শুনানিতে হট্টগোল হয়েছে বিস্তারিত জানাবেন।
12টার কিছু পর যখন শুনানি শুরু হয় আমরা কিন্তু দেখেছিলাম প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্যান্য কমিশনার সহ সবারই উপস্থিতি ছিল, কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে প্রথম পর্বে যে শুনানির সময়টি নির্ধারণ করা ছিল বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত, এর শেষের দিকে বলা চলে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসন নিয়ে মূলত হট্টগোলটি শুরু হয়। আমরা যেমনটি দেখেছিলাম যে বিএনপির যে রয়েছে রুমিন ফারহানা, তিনি যেমনটি বলেছিলেন যে তিনি বিভিন্ন সময়ে যে আসন ঘিরে আমরা দেখেছিলাম কমিশনে এসেছিলেন, তার একটি অভিযোগ আমরা শুনতে পেয়েছিলাম যে মূলত যে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসন যেহেতু ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে, এখানটায় তিনি বিএনপির অনেক নেতাকে তিনি দায়ী করেছেন শুনানি ঘিরে। যেহেতু আপনি জেনে থাকবেন একটি সংসদীয় আসন ঘিরে অনেকগুলো আবেদন পড়ে, সেই সাথে আমরা আরেকটি বিষয় দেখেছিলাম যে এনসিপির যে মুখ্য যুগ্ম সংগঠক যিনি রয়েছেন আতাউল্লাহ, তিনিও কিন্তু একটি অভিযোগ করেছেন যে আসলে মূলত ব্রাহ্মণবাড়িয়া বা সংশ্লিষ্ট যে আসনটি রয়েছে সেই আসনের হয়ে কিন্তু তিনি এসেছিলেন, কিন্তু তিনি যে অভিযোগটি করেছেন যে আসলে তিনি মূলত শুনানিতে তার যে কথাগুলো তিনি কোনোটাই বলতে পারেননি কিংবা তার যে মত প্রকাশের স্বাধীনতা তিনি সেটি করতে পারেননি, তেমন একটি অভিযোগ করেছেন। এবং তিনি যেটি বলছিলেন যে রুমিন ফারহানা যে তার যে গ্রুপ রয়েছে তারা কিন্তু তার উপর আক্রমণ করেছিল, এবং আমরা কিন্তু আপনি হয়তো দেখেছেন, আমরা কিন্তু ফুটেজের মধ্যেও তেমনটি দেখতে পেয়েছিলাম, আমরা সেখানটা ছিলাম। এবং এর পাশাপাশি আপনাকে যদি জানাই যে এই শুনানি ঘিরে আজকে যেহেতু 18টি সংসদীয় আসনের শুনানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সকাল থেকে বলা চলে প্রায় 7 থেকে 8টি আসনের শুনানি শেষ হয়েছে। বর্তমানে যদিও বিরতি চলছে, তবে আমরা নির্বাচন কমিশনের বাইরে অনেক যে আসনগুলো সংশ্লিষ্ট যারা রয়েছে সবাই কিন্তু উৎসবমুখর পরিবেশে তারা এখানটা আসছে। তবে এর মধ্যে আমরা দেখেছিলাম যে যেহেতু একটি আসন ঘিরে অনেকগুলো রাজনৈতিক দল থাকে কিংবা অনেকগুলো সংগঠন কিংবা অনেকগুলো গ্রুপ থাকে সব মিলে যদি বলি, সেখানটা কিন্তু দেখতে পেয়েছিলাম যে অনেক ধরনের হট্টগোল কিংবা হাতাহাতির মতো ঘটনা কিন্তু ঘটছে। এখন পর্যন্ত আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি, এবং যেহেতু আজকে 5টা পর্যন্ত শুনানি চলার কথা রয়েছে, বাকি শুনানি শেষে আপনাকে হয়তোবা সেই আপডেট জানাতে পারবো। অ্যানি, ইসি শুনানিতে বিএনপি এবং এনসিপির মধ্যে হট্টগোল চলছে, সে খবরে জানাচ্ছিলেন শওকত মিয়া আমিরুল। 4টি আসন পুনর্বহালের দাবিতে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ স্থানীয়রা। নির্বাচন কমিশনের দেয়া বাগেরহাট 4 আসন বাতিলের প্রস্তাবনার বিরুদ্ধে এই অবরোধ করেছেন তারা। সকাল থেকে জেলার 9টি উপজেলার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। হরতালে খুলনা থেকে ঢাকা, মংলা এবং বরিশাল রুটের বাগেরহাট অংশের মহাসড়ক অবরোধ রয়েছে। এতে যান চলাচল করতে না পারায় ভোগান্তিতে স্থানীয়রা। এছাড়াও এলাকার সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, মার্কেট বন্ধ। অবরোধে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই প্রস্তাবনা বাতিল করা না হলে কঠোর কর্মসূচিরও ডাক দেন তারা। বাগেরহাটে 4টি আসন ছিল, যে 4টি আসনকে কমিয়ে 3টি আসন করার প্রস্তাবনা নির্বাচন কমিশনার দিয়েছে। আমরা এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়েছি। আমাদের সর্বদলীয় নেতৃত্ব উনি বলছে না, এটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, অবশ্যই আপনাদের যুক্তিসঙ্গত দাবি, আমাদের শুনানি হবে, তখন আমাদের সিদ্ধান্ত হবে। 25 তারিখে সেটা শুনানি। ভ্যানে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এখন এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ তো আসলে একটা মারাত্মক দুর্ভোগ। ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 9 সেপ্টেম্বরের পর নিতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শেষে কথা বলেন তিনি। এটি এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি যত মিথ্যার মধ্য দিয়ে, মিথ্যা গল্প রটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে গল্প ফ্রেমিং করবেন, তত বেশি আপনার অবস্থান নষ্ট হবে। যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো 9 সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে। তো এই ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম একটা প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন শাহাদত অভ্র। অভ্র, নতুন যে প্যানেল আত্মপ্রকাশ করেছে তার বিস্তারিত জানাবেন, আর আপিল নিষ্পত্তির ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? আপনি জানেন যে আজকে কিন্তু হচ্ছে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। আগামী
26 তারিখ সেদিন থেকে কিন্তু হচ্ছে মূলত সব ধরনের প্রচার প্রচারণা করা যাবে, এমনটাই কিন্তু হচ্ছে আমরা আমাদেরকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো হলে হলে গিয়ে সবাই কুশল এবং সালাম বিনিময় করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ছাত্র দলের যেই ছাত্রদল সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলের পক্ষ থেকে কিন্তু এখন বিজয় ৭১ হলের সামনে সেই প্যানেলের সব সদস্য আছে এবং তারা কিন্তু হচ্ছে এখানে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় শেষে কথা বলছেন। কিছুক্ষণ আগেই কিন্তু তারা কথা বলছিলেন কিংবা কুশল বিনিময় করছিলেন বিজয় ৭১ হলের যারা কিনা ভোটার আছেন তাদের সাথে। তারা কিন্তু জানান দিয়েছেন যে এই যে তারা কিন্তু কোনো ধরনের প্রচার প্রচারণার অংশ হিসেবে এই ধরনের কোনো কাজ চালাচ্ছে না, বরঞ্চ তারা তাদের কুশল বিনিময় এবং সামাজিকতার খাতিরে তারা এই ধরনের আয়োজন করছেন। সবকিছু মিলিয়ে কিন্তু বলা চলে এই আয়োজন শুধুমাত্র যে ছাত্রদল করছে এমন নয়, বরঞ্চ আমরা সকালে দেখতে পেয়েছি ছাত্র শিবির বিজনেস ফ্যাকাল্টিতে হচ্ছে এমনই একটি আয়োজন করেছিল এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে ছাত্র ইউনিয়নও আমরা দেখেছি নানা জায়গায় কুশল বিনিময় করতে। এছাড়াও আমরা দেখেছি ছাত্র অধিকার পরিষদ যেটি আছে তারাও কিন্তু হচ্ছে নানাভাবে তাদের প্রচার প্রচারণা করার ব্যাপারে হচ্ছে আমরা দেখেছি করছে। এছাড়াও কিন্তু হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে হলে হলে নানা ধরনের চর্চা চলতে দেখেছি। এছাড়াও আপনি একটু আগে বলছিলেন যে হচ্ছে যে যারা কিনা হচ্ছে আপিল করেছে, যাদের প্রার্থিতা ত্রুটিপূর্ণ ছিল তাদের ব্যাপারে কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসেনি, তবে বলাই চলে যে খুব শীঘ্রই হয়তোবা সিদ্ধান্ত জানাবে, সেটা হচ্ছে 26 তারিখের আগে, এমন কিন্তু তথ্য জানিয়েছে গতকালকে আমাদেরকে প্রধান রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তিনি। তার পাশাপাশি হচ্ছে এই যে 9টি প্যানেল আছে তার সাথেও কিন্তু আজকে নতুন করে একটি প্যানেল যুক্ত হয়েছে। সেই প্যানেলের নাম কিন্তু হচ্ছে সমন্বিত ছাত্র ঐক্য। সেই জায়গা থেকে কিন্তু মোট 10টি প্যানেল হয়তোবা আগামী 26 তারিখ থেকে সবাই তোড়জোড়ে তাদের প্রচার প্রচারণা চালাবে। এই ছিল আমার কাছে প্রচার প্রচারণা এবং নতুন যেই প্যানেল এসেছে সেই প্যানেলের সর্বশেষ খবর। অ্যানি। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন কক্সবাজারে উপস্থিত হচ্ছেন বিভিন্ন অংশীজনরা। এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, আন্তর্জাতিক সম্মেলনে কি কি সেশন রয়েছে আর কাল তো প্রধান উপদেষ্টা যোগ দিবেন, বিস্তারিত জানাবেন। গালিব, জানেন যে দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর যাবৎ বাংলাদেশের যে ক্রাইসিসগুলো আছে তার মধ্যে অন্যতম কিন্তু রোহিঙ্গা সংকট এবং প্রায় 14 লাখ যে রোহিঙ্গা আছে তাদের ব্যাপারে আসলে বারবার আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় আসলে কথাবার্তা হচ্ছে, তাদের কিভাবে নিরাপদ প্রত্যাবাসন করা যায় সেটা কিন্তু একেবারে নিরাপদভাবে হচ্ছে না, যারই ফলে কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক যেই সম্মেলন সেটা কিন্তু বাংলাদেশেই আজ থেকে 3 দিনের জন্য হচ্ছে। অর্থাৎ আজকে বিকেল নাগাদ প্রায় 40টি দেশের বিভিন্ন প্রতিনিধি যারা আসলে অংশীজন আছেন কিংবা রোহিঙ্গাদের প্রত্যাবাসন চান তাদের সঙ্গে কিন্তু এই আলোচনাটি হওয়ার কথা এবং আগামীকালকে প্রধান উপদেষ্টাও কিন্তু সকাল থেকে থাকবেন এবং তার সঙ্গে 5টি বিষয় কিন্তু আলোচনা রয়েছে, যার মধ্যে বলাই যায় যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, তারপরে তাদেরকে আসলে কিভাবে আসলে বাংলাদেশ তাদের উপরে যেই মিয়ানমার থেকে আসলে সরকারের যে নির্যাতন হয়েছিল সেই নির্যাতনের তাদের কিভাবে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের প্রত্যাবাসন করা যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে। এর বাইরেও আসলে যে আর্থিক সংস্থান কিংবা তাদের নিরাপদ প্রত্যাবাসন সেগুলো বিষয় কিন্তু সব মিলিয়ে প্রায় 5টি বিষয় কিন্তু আলোচনা হওয়ার কথা এবং এই 3 দিনের মধ্যে আগামীকাল সারাদিনই আসলে বিভিন্ন সেশন রয়েছে এবং পরশু দিন অর্থাৎ আগামী 26 তারিখ কিন্তু যারা আসলে অংশীজন আছেন তারা রোহিঙ্গাদের যেই ক্যাম্প আছে সেখানে কিন্তু তাদের পরিদর্শনে যাওয়ার কথা। সব মিলিয়ে বলাই যায় যে আন্তর্জাতিক পর্যায়ে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টা সেটা তুলে ধরার জন্য বাংলাদেশের এই পদক্ষেপ এবং আগামী সেপ্টেম্বরে যেহেতু নিউ ইয়র্কে একটি আন্তর্জাতিক কনফারেন্স আছে সেখানেও কিন্তু এই রোহিঙ্গা প্রত্যাবাসন কিভাবে নিরাপদভাবে করা যায় সে বিষয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা এবং এর পরপর একটি কাতারেও কিন্তু আরেকটি সম্মেলন হওয়ার কথা, সেখানেও কিন্তু এই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হওয়ার কথা। সব মিলিয়ে বলাই যায় যে বাংলাদেশ যেহেতু আজকে যে 3 দিনের যে সম্মেলনটি শুরু করেছে সেই সম্মেলনের হাত ধরে আসলে যাতে এর একটি নিরাপদ প্রত্যাবাসন করা যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা
হওয়ার কথা। এবং প্রধান উপদেষ্টা যদিও এর আগে বলেছিলেন যে আগামী ঈদের আগে রোহিঙ্গাদের অন্তত দেশে ফেরত পাঠানো কি প্রক্রিয়ায় করা যায় এবং কতটা নির্বিঘ্নে করা যায় সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমরা উদ্যোগ নিতে দেখেছি। যদিও আর্থিক সংকটের বিষয়টা বারবারই এসেছে, যার ফলে বলা হচ্ছে যে আসিয়ানভুক্ত যে জোটগুলো আছে এর বাইরে আসলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তাদের যাতে আর্থিক সংস্থানটা খুবই স্বাভাবিক হয় এবং রোহিঙ্গাদের যে একটা সংকট তৈরি হয়েছে সেই বিষয়ে যাতে আন্তর্জাতিক নানা পক্ষ সোচ্চার হয় সেটাই কিন্তু আসলে বাংলাদেশের চাওয়া। এবং আজকে বলা যায় যে বিকেল 4টা নাগাদ কিন্তু এই অংশীজন সংলাপটি শুরু হবে এবং পরবর্তীতে আসলে কি আলোচনা আছে সেটা আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। এই ছিল গালিব। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলনে সর্বশেষ জানাচ্ছিলেন নাজমুস সাকিব। 3 দিনের সফরে মালয়েশিয়া আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানকার বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেছেন তিনি। কুয়ালালামপুরে আয়োজিত বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা বিষয়ক সভায় উপস্থিত হয়েছেন নাহিদ ইসলাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার তারেক। নাহিদ ইসলাম কি কি বিষয়ে আলোচনা করেছেন আর প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কি বলেছেন বিস্তারিত জানাবেন। এনসিপির মালয়েশিয়া ডায়াফরার যে অ্যালায়েন্স আছে তাদের আমন্ত্রণে এনসিপির যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম তিনি কিন্তু মালয়েশিয়াতে শুক্রবারে এসেছেন। আজকে তার ৩য়তম দিন চলছে এবং তিনি এরই মধ্যে তিনি শুক্রবার আসার পর গতকালকেও কিন্তু বেশ কিছু কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন। সেখানে একদম শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, একই সঙ্গে সাধারণ প্রবাসীদের সঙ্গে বিভিন্ন যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে যারা কর্মরত কর্মী বাংলাদেশিরা আছেন তাদের সঙ্গেও কথা বলেছেন। এবং গতকালকে তিনি এখানে বিভিন্ন পেশাজীবী প্রবাসী যারা আছেন এবং ব্যবসায়ী বাংলাদেশি যারা আছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। মূলত যে সকল বিষয়গুলো যে সকল আলোচনা সভাগুলো হয়েছে আমরা যেটি জানতে পেরেছি যে তিনি এখানে প্রবাসী বাংলাদেশিদের কি কি সমস্যা আছে, কি কি সম্ভাবনা আছে, এসব বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন, তিনি জেনেছেন। এবং তিনি যেটি বলছেন যে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের যে বাংলাদেশ এবং বাংলাদেশিদের যে উজ্জ্বল যে অবদানগুলো আছে এবং বাংলাদেশের যে স্বীকৃতি আছে প্রবাসীর ক্ষেত্রে সেজন্য তিনি প্রবাসীদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে প্রবাসীদের যে সকল সমস্যাগুলো আছে এবং যে সম্ভাবনাগুলো আছে এবং তাদের যে মর্যাদা আছে সেটি প্রতিষ্ঠায় সেটি যেন প্রতিষ্ঠিত হয় সেজন্য তার দল এনসিপি কাজ করবে। তারা প্রবাসীদের এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন। যেহেতু তিনি বলছিলেন যে প্রবাসী বাংলাদেশিরা জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সেখানে প্রবাসীদের যেহেতু একটা বড় ধরনের একটি ভূমিকা ছিল সেজন্য তিনি বলছেন যে বাংলাদেশের যে পরবর্তী যে নির্বাচন হবে সেখানে যে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবেন জাতীয় সংসদে সেখানে যেন প্রবাসী বাংলাদেশিদের যে মতামত সেটি যেন প্রতিষ্ঠিত হয়। যার কারণে তিনি বলছেন যে এনসিপির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে যে প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। একই সঙ্গে মালয়েশিয়া প্রবাসীদেরকেও তিনি আশ্বস্ত করেছেন যে তিনি মালয়েশিয়া প্রবাসীরা যাতে এই ভোটাধিকারে অংশগ্রহণ করতে পারেন এই জন্য তিনি কাজ করবেন। আজকে এই মুহূর্তে তিনি একটি সভায় উপস্থিত হয়েছেন, এটি আজকে তার শেষ দিন। এবং কিছুক্ষণ আগে তিনি বাংলাদেশ হাই কমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গেও তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছেন এবং এখানে বাংলাদেশিদের নিয়ে আসলে কি কাজ করা যায়, বাংলাদেশিদের কি কি সমস্যাগুলো আছে এসব নিয়ে তিনি সেখানে কথা বলেছেন। এই মুহূর্তে যে সভা আছে এখানে তিনি কিছুক্ষণ পরে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং এখানে কিন্তু ব্যাপক প্রবাসীদের একটি উপস্থিতি আমরা দেখতে পেয়েছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই যে সফর মালয়েশিয়াতে এর জন্য কিন্তু প্রবাসীরা কিন্তু আগ্রহ ছিল এবং প্রবাসীরা মধ্যে একটি উৎসাহ দেখা গেছে। তারা কিন্তু তাদের বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলো বলছেন। তো এই মুহূর্তে একটি সভা চলছে নাহিদ ইসলামের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে, সেখানে তিনি কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন। তারপর আসলে আমরা জানতে পারবো যে এখানে তিনি প্রবাসীদেরকে কি আশ্বস্ত করেছেন, তার পরবর্তীতে আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে তার আজকের দিনে তিনি কি কি বলেছেন। এই ছিল আমার কাছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরীর পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই শহীদের স্বজনরা। সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির কথা থাকলেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনের সড়কে পুলিশের বাধার সম্মুখীন হন আন্দোলনকারীরা।
পরে সেখানেই বসে পড়েন তারা। কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের হত্যাকারীদের গ্রেপ্তার না করা, শহীদ পরিবারের ওপর পুলিশি হামলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হত্যাকারীদেরকে জামিন দেওয়ার প্রতিবাদে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরীর পদত্যাগ দাবি করা হয়। পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এই শহীদ পরিবারের কথাগুলো মনোযোগ দিয়ে আজকে আমরা রাস্তায় এসে কেন দাঁড়াবো? আমাদের সন্তানরা তো সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়ে গেছে। আপনারা যদি বিচার কার্যকর না করতে পারেন, আপনারা নামেন মাঠে, রাস্তায় নামেন, আপনাদের বিচার আমরা করুন। ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে সরিয়ে গেছে, কিন্তু ফ্যাসিদের জনগণ এখনো বাংলাদেশে আছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিসের লার্ভা বেশি ছড়িয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষ এডিস মশার লার্ভা চেনেন, তবু সচেতনতার অভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভাইরাসজনিত ডেঙ্গু জ্বর। বিস্তারিত জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদনে। চলতি বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করে আবারও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু হার হু হু করে বাড়তে থাকে। এরপর তড়িঘড়ি করে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ব্রুটো সূচক নির্ণয়ে জরিপ করে। জরিপে ঢাকার 2 সিটির 3147টি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে 463টি বাড়িতে এডিস মশার লার্ভার সন্ধান পায় IEDCR-এর মাঠ কর্মীরা। এই হিসেবে সংস্থাটি জানায়, রাজধানীর 14.71% বাড়িতে এডিস মশার অস্তিত্ব রয়েছে। মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড 19 হাসপাতালটিতে সকালে ভর্তি রোগী ছিল 49 জন। 4 ঘন্টার ব্যবধানে পরে তা বেড়ে দাঁড়ায় 56 জনে। রোগী বৃদ্ধি পাওয়ায় সেবা প্রদানে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। রোগীরা বলছেন, মশা নিধনে পাড়া মহল্লাতে তেমন কোনো কর্মসূচি চোখে পড়ে না। আগে যখন স্প্রে হয়েছে তখন তো ভালো ছিল, কিন্তু এখন তো স্প্রে টোটালি বন্ধ, একদম টোটালি বন্ধ। এই কারণে আর কি মশা উৎপাতটা অনেক বেশি। প্লাটিলেট হচ্ছে কমছে, প্রথম দিন 20,000 কমেছিল, তারপর হচ্ছে কালকে 40,000 কমেছে, এখন আজকে আবার পরীক্ষা করলে দেখা যাবে। বাট এমনিতে ভালো, একটু অবস্থা ভালো হয়েছে, যে বমি নাই। ডেঙ্গু হওয়াতে আমার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, খাওয়া খাইতেই পারি না, প্লাস খালি বমি আসে। গত রাত্রে মতো মনে হইল যে দুনিয়াটা আমার অন্ধকার হয়ে আসছে। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও গণসচেতনতা সৃষ্টি না হলে ডেঙ্গুর লাগাম টানা সম্ভব নয়। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেখানে কীটনাশকে কাজ করে না। তারপরে আমি কোথায় দিলাম? আমি দিলাম বাসার বাইরে, ড্রেনে, নর্দমায়, কিন্তু ডেঙ্গু উৎপন্ন হচ্ছে কোথায়? বাসার ভিতরে। আমরা তো বাসার ভিতরে যাচ্ছি না এখন, তাহলে সেই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করব? সেই জায়গাটাতে আমরা জনসচেতনতা ডেভেলপ করব। এদিকে মহাখালী ডিএনসিসির ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের পরিচালক জানান, এডিস মশা তার চরিত্র বদলেছে। এখন সকাল সন্ধ্যা রাতে সমান তালে কামড়াতে থাকে এডিস। ডেঙ্গু কিন্তু অন দ্য রাইজ। আমাদের প্রতিদিন অ্যারাউন্ড আউটডোরে 40-50 জন ডেঙ্গু রোগী পাচ্ছি আমরা। ঢাকা শহরের কথা যদি কল্পনা করি, তাহলে কিন্তু আমাদের খুব ডেন্সলি পপুলেটেড, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লেগে যায় এবং কন্টিনিউসলি ইউল ফাইন্ড যে বিভিন্ন জায়গায় খুঁড়াখুড়ি হচ্ছে, বিল্ডিংয়ের তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, হয়তো কনস্ট্রাকশন ওয়ার্কসে যে কাজ করছে বা পানি জমে যাচ্ছে সেটা সরানো হচ্ছে না। ছোট বোতলের মানে ছিপি বা একটা কয়েনের পরিমাণ যতটুকু জায়গা আছে এখানে কিন্তু মসকিটো ক্যান ব্রিড। তো আমাদের ছোট ছোট জায়গা যেগুলো আছে মানে কন্টেনার, সেইগুলাতেও পানি জমে থাকতে দেওয়া যাবে না। একাধিক হাসপাতালে চাপ সামাল দিতে বাড়তি ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড, লজিস্টিক সাপোর্ট রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 28,000 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে 110 জনের। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। এবার দেশের বাইরের খবর। তামিলনাড়ুর জনগণ বিজেপিকে প্রত্যাখ্যান করবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই এভাবে ভারতের ক্ষমতাসীন মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার ও রাজনীতির নতুন মুখ থালাপতি বিজয়। নরেন্দ্র মোদীর দলকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে জানিয়েছেন আসন্ন নির্বাচনের প্রস্তুতির কথাও। প্রতিক্রিয়ায় বিজেপি নেতারা বলছেন, জনসভায় হাততালি কুড়িয়ে ভোট ব্যাংক জোগাড় করা যায় না।
আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। সেলুলয়েডের পর্দার সফল অভিনেতা অভিনেত্রীরা যে জাতীয় রাজনীতিতেও স্টারডম ছড়াতে পারেন এমন অসংখ্য উদাহরণ আছে ভারতে। সেই পথেই হাঁটছেন দক্ষিণ ভারতীয় সিনেমার মেগাস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত। 2023 সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পদার্পণ করলেও 2026-এ তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে দক্ষিণী এই অভিনেতার প্রথম পরীক্ষা। ভারতের সবচেয়ে বড় রাজ্য তামিলনাড়ুর মাদুরাইতে নিজ দল তামিলগা ভেত্রী কাগজমের সম্মেলনে অংশ নিয়ে তারই আভাস দিয়েছেন বিজয়। শুরুতেই ধর্মকে ব্যবসা করে বিভাজনের রাজনীতি করা বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এই সুপারস্টার। টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে স্বৈরাচারী আখ্যা দিয়ে থালাপতি আরও বলেছেন, তামিলনাড়ুর জনগণ আসন্ন নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করবে। সাফ জানিয়েছেন তার দলের আদর্শগত শত্রু বিজেপি হলেও রাজনৈতিক প্রতিপক্ষ দ্রাবিড়া মুন্নেত্রা কাগজম বা ডিএমকে পার্টি। আরও জানিয়েছেন কোনো দলের শরিক হওয়ার পরিকল্পনা ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তামিলগা ভেত্রী কাগজম টিভিকে। தாமரை இலையில தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவாங்க? ஒரு ரைடுன்னு ஒன்று வந்துட்டா போதும். இது வரைக்கும் போகவே போகாத ஒரு மீட்டிங், ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்துறது நல்லா நோட் பண்ணணும் மக்களே। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে থালাপতি মন্তব্য করেছেন, এই সম্মেলন থেকে আসন্ন সময়ে ভারতীয় রাজনীতিতে নতুন এক লড়াইয়ের সূচনা ঘোষণা করা হলো। ফ্যাসিবাদী বিজেপি শক্তিকে রুখতে কোটি কোটি তরুণ তাকে সমর্থন করবেন এমন আশাবাদও প্রকাশ করেছেন বিজয়। যদিও দক্ষিণী এই মেগাস্টারের বক্তব্যকে তারুণ্যের বিভ্রান্তি হিসেবে দেখছে ক্ষমতাসীন বিজেপির নেতা ও সমর্থকরা। ஒப்பிட்டுக்கொள்கிறார். எம்ஜிஆர் வீட்டுக்கு நான் போயிருக்கேன் சின்ன பொண்ணா, 24 மணி நேரமும் அங்க சாப்பாடு நடக்கும், யார் வந்தாலும். ஆனா உங்க மாநாடுக்கு வரவங்களுக்கு கூட அவருடைய தராதரம், ஒரு மாநில முதலமைச்சர், ஒரு பெரிய கட்சியினுடைய தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறாரு. நேற்று அரசியலுக்கு வந்துட்டு அவர் அது மாதிரி சொல்றதெல்லாம் தரந்தார்ந்து விமர்சனம் செய்கிறாரு. மக்கள் நல்ல பதில் சொல்லுவாங்க அதுக்கு। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, তামিলনাড়ুর রাজনীতিতে বিজেপি ও ডিএমকের বাইরে তৃতীয় একটি শক্তি গড়ে তুলতে চাইছেন থালাপতি বিজয়। আর ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মোদী সরকারের বিরুদ্ধে বিজয়ের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলতে বাধ্য। তবে শুধু তরুণদের ভোটের ওপর ভরসা করে বিজেপি ডিএমকের মতো দলকে পরাস্ত করা যাবে কিনা সে প্রশ্নের উত্তর মিলবে ভোটের মাঠেই, বলছেন সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইউরোপিয়ান ক্লাব ফুটবল কিন্তু একেবারে পুরোদমে চলছে এবং সেগুলো কিন্তু পুরোদমে জ্বলে উঠেছে। বেশিরভাগই আসলে লিগগুলো কিন্তু এখন পর্যন্ত যে জমজমাট যে অবস্থার সেটির কিন্তু একেবারে মাঝ পর্যায়ে তারা কিন্তু অবস্থান করছে। আর এই সুপার সানডেতে রয়েছে বেশ কিছু বড় দলের ম্যাচ, আর এই সুপার সানডের বড় ম্যাচগুলো নিয়েই বিস্তারিত থাকছে রেজাউল করিমের প্রতিবেদনে। ইউরোপিয়ান ফুটবলে সুপার সানডে মানেই বিশেষ কিছু। ক্লাব ফুটবলে বড় দলগুলো মাঠে নামায় দিনটা যেন ব্যস্ততায় কাটে খেলাপ্রেমীদের। সুপার সানডেতে আজ মাঠে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, প্রতিপক্ষ ফুলহ্যাম। ম্যাচটি শুরু হবে রাত 9:30 দিনের অপর ম্যাচগুলোতে সন্ধ্যা 7টায় ক্রিস্টাল প্যালেস লড়বে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে, একই সময় এভারটনের প্রতিপক্ষ ব্রাইটন। মৌসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি রুবেন আমুরমের শিষ্যদের। আর্সেনালের বিপক্ষে 1-0 গোলের হার দিয়ে প্রিমিয়ার লিগের যাত্রা শুরু করে রেড ডেভিলরা। লালিগাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘ 25 বছর পর লালিগাতে ফেরা রিয়াল ওভেইদার বিপক্ষে রাত 1:30টায় মাঠে নামছে জাভি আলোনসো শিষ্যরা। রাত 9টায় ওসাসুনা লড়বে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। 11:30টায় রিয়াল সোসিয়েদাদের প্রতিপক্ষ স্পানিয়ল। একই সময় জিরোনা খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস মাঠে নামবে পারমার বিপক্ষে। ম্যাচ শুরু রাত 1:45টায়। সিরিয়াতে দিনের অপর খেলায় ভিন্ন ভিন্ন ম্যাচে আরও মাঠে নামছে ফিওরেন্তিনা, লাজিও এবং আতালান্তা। রেজাউল করিম, এখন। শেষ করছে এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. আমি অবশ্যই একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত, তাহলে তাদের মতো করে। 71-এর অমীমাংসিত ইস্যু ইতিমধ্যে সমাধান হয়েছে। পাকিস্তানের এমন দাবির সঙ্গে একমত নয় ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা।
ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে শুনানি ঘিরে বিএনপি এনসিপির হট্টগোল। বাগেরহাটের 4 আসন বহাল চেয়ে হরতাল। আজই প্রকাশ হতে পারে নির্বাচনের রোডম্যাপ। ডাকসু নির্বাচনে মিথ্যা প্রচারণা, ইমেজ নষ্টের চেষ্টা, অভিযোগ ছাত্র শিবিরের। কেউই মানছে না আচরণবিধি, দাবির বাম জোটের। এবং মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য চলছে। ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন সহ গুম মামলার জিয়াউল। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।